সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের হিস্ট্রি সাবজেক্টের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। তো চলো এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে, ওকে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করে রাখবে। সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো পড়তে পারবে অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবে। তার সাথে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এই সব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, ওকে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের এই সমস্ত এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো, ঠিক আছে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি রাষ্ট্র উক্তিটি বলেছেন। অপশান 1-এ দেওয়া আছে চতুর্দশ লুই, অপশান 2-এ দেওয়া আছে পঞ্চদশ লুই, অপশান 3-এ দেওয়া আছে ষোড়শ লুই এবং অপশান 4-এ দেওয়া আছে দশম চার্লস। তো আমি রাষ্ট্র এটা কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান 1-এরটা হবে চতুর্দশ লুই, ঠিক আছে। আমি রাষ্ট্র এই কথাটি বলেছিলেন চতুর্দশ লুই। 2 নম্বর জায়গায় হচ্ছে, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন। অপশান 1-এ দেওয়া আছে ভলতেয়ার, অপশান 2 হচ্ছে নেকার, অপশান 3-এ দেওয়া আছে ষোড়শ লুই এবং অপশান 4-এ দেওয়া আছে অ্যাডাম স্মিথ। তো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন কে? উত্তর হচ্ছে অপশান 4-টা হবে অ্যাডাম স্মিথ, ঠিক আছে। অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন। 3 নম্বর জায়গায় হচ্ছে, বাস্তিল দুর্গের পতন হয়েছিল। অপশান 1-এ দেওয়া আছে 14/7/1789, অপশান 2-এ দেওয়া আছে 5/5/1789, অপশান 3-এ দেওয়া আছে 20/6/1789, অপশান 4-এ দেওয়া আছে 26/7/1789। তো বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14/7/1789, ঠিক আছে। অপশান 1-এরটা সঠিক উত্তর হবে, অর্থাৎ বাস্তিল দুর্গের পতন হয়েছিল 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এরপর 4 নম্বর দাগে, ফরাসি চার্জ আদায় করতো। অপশান 1-এ দেওয়া আছে গ্যাবেলা, অপশান 2 হচ্ছে করভি, অপশান 3-এ দেওয়া আছে টেইলি এবং অপশান 4-এ দেওয়া আছে টাইট। তো ফরাসি চার্জ আদায় করতো, এখানে সঠিক উত্তর হবে অপশান 4-টা টাইট, ঠিক আছে। টাইট নামে কর তারা আদায় করতো। নেক্সট প্রশ্ন 5 নম্বর দাগে, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন। অপশান 1-এ দেওয়া আছে নেপোলিয়ান বোনাপার্ট, অপশান 2-এ দেওয়া আছে তুর্গো, অপশান 3 হচ্ছে মিরাবো এবং অপশান 4-এ দেওয়া আছে আবে সিএস। তো ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন কে? তুর্গো। অপশান 2-এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তুর্গো ব্যাংক অফ ফ্রান্স এটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট 6 নম্বর দাগে, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। অপশান 1 ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে, অপশান 2 হচ্ছে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, অপশান 3-এ দেওয়া আছে ফ্রান্স ও স্পেনের মধ্যে, অপশান 4-এ দেওয়া আছে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে। তো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? অপশান 2-এরটা সঠিক উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, ঠিক আছে। এরপর হচ্ছে 7 নম্বর দাগে, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল। অপশান 1 রাশিয়া, অপশান 2 প্রাশিয়া, অপশান 3 হচ্ছে আইবেরীয় দ্বীপ এবং অপশান 4-এ দেওয়া আছে ইংল্যান্ড। তো নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড, অপশান 4-এরটা হবে এখানে সঠিক উত্তর। 8 নম্বর দাগে, কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল। অপশান 1-এ দেওয়া আছে 1806 খ্রিস্টাব্দে, অপশান 2-এ দেওয়া আছে 1809 খ্রিস্টাব্দে, অপশান 3-এ দেওয়া আছে এখানে 1808 খ্রিস্টাব্দে এবং অপশান 4-এ দেওয়া আছে 1807 খ্রিস্টাব্দে। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান 1-এরটা হবে 1806 খ্রিস্টাব্দে কনফেডারেশন অফ দ্য রাইন গড়ে উঠেছিল, ঠিক আছে। এরপর দেখো 9 নম্বর দাগে, ভিয়েনার সম্মেলনে যোগ দেয়নি। অপশান 1-এ দেওয়া আছে তৃতীয় ফ্রেডারিক উইলিয়াম, অপশান 2-এ দেওয়া আছে লুই ব্ল্যাঙ্ক, অপশান 3 হচ্ছে মেটার্নিক, অপশান 4-এ দেওয়া আছে ট্যালির্যান্ড। তো ভিয়েনা সম্মেলনে যোগ দেয়নি কি? অপশান 2-এরটা সঠিক উত্তর হবে লুই ব্ল্যাঙ্ক। 10 নম্বর দাগের প্রশ্ন, জুলাই বিপ্লব ঘটেছিল। অপশান 1 হচ্ছে 1830 খ্রিস্টাব্দে, অপশান 2 1848 খ্রিস্টাব্দে, অপশান 3-এ দেওয়া আছে 1852 খ্রিস্টাব্দে, অপশান 4 হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। তো জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1830 খ্রিস্টাব্দে। অপশান 1-এরটা হবে সঠিক উত্তর, ঠিক আছে। জুলাই বিপ্লব 1830 খ্রিস্টাব্দে ঘটেছিল। এরপর 11 নম্বর দাগে, কাঁদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন।
অপশান 1 রুসো, অপশান 2 দেওয়া আছে ভলতেয়ার, অপশান 3 হচ্ছে মন্তেস্কু, অপশান 4 দেওয়া আছে দিদিয়েরো। তো কাঁদিদ নামক এই যে গ্রন্থ এটা রচনা করেছিলেন কে? ভলতেয়ার। ঠিক আছে, অপশান 2 এটা সঠিক উত্তর হবে। কাঁদিদ গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার। 12 নম্বর দাগে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল 1789 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর। অপশান 2 দেওয়া আছে 1790 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। অপশান 3 হচ্ছে 1791 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর। অপশান 4 দেওয়া আছে 1791 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। তো এখানে বলা হচ্ছে নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল, উত্তর হবে 1791 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর। অপশান 4 এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো 13 নম্বর দাগে কোড নেপোলিয়নের ধারার সংখ্যা ছিল। অপশান 1 দেওয়া আছে 2267টি, অপশান 2 হচ্ছে 2277, অপশান 3 দেওয়া আছে 2287 এবং অপশান 4 দেওয়া আছে 2297টি। তো কোড নেপোলিয়নে কতগুলি ধারা ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান 3 হবে 2287টি ধারা ছিল কোড নেপোলিয়নে। ঠিক আছে, 2287টি ধারা ছিল কোড নেপোলিয়নে। এরপর 14 নম্বর দাগে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1805 খ্রিস্টাব্দে। এরপর অপশান 2 দেওয়া আছে 1807 খ্রিস্টাব্দে, অপশান 3 হচ্ছে 1809 খ্রিস্টাব্দে, অপশান 4 দেওয়া আছে 1812 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর কোনটা হবে? টিলজিটের সন্ধি হয়েছিল 1807 খ্রিস্টাব্দে, অপশান 2 এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, 1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি হয়েছিল। এরপর 15 নম্বর দাগে পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল। অপশান 1 ইংরেজরা, অপশান 2 হচ্ছে রুশরা, অপশান 3 দেওয়া আছে জার্মানরা, অপশান 4 দেওয়া আছে পর্তুগিজরা। তো পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল কারা? উত্তর হচ্ছে অপশান 2 রুশরা। ঠিক আছে, রুশরা পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল। এরপর হচ্ছে 16 নম্বর দাগে নেপোলিয়নকে শেষে নির্বাচিত করা হয়। অপশান 1 এলবা দ্বীপে, অপশান 2 সেন্ট হেলেনা দ্বীপে, অপশান 3 দেওয়া আছে আন্দামান দ্বীপে, অপশান 4 দেওয়া আছে রোমানিয়াই দ্বীপে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে কিনা নেপোলিয়নকে শেষে নির্বাচিত করা হয়েছিল কোন দ্বীপে? সেন্ট হেলেনা দ্বীপে। ঠিক আছে, অপশান 2 এটা হবে সঠিক উত্তর। নেপোলিয়নকে শেষে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাচিত করা হয়েছিল। 17 নম্বর দাগে নীল নদের যুদ্ধ হয়েছিল। অপশান 1 হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, অপশান 2 দেওয়া আছে ফ্রান্স ও স্পেনের মধ্যে, অপশান 3 দেওয়া আছে ফ্রান্স ও পর্তুগালের মধ্যে, অপশান 4 দেওয়া আছে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে। তো নীল নদের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে, অপশান 1 এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, নীল নদের যুদ্ধ হয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। 18 নম্বর দাগে শাসক ও শাসিতের চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন। অপশান 1 হচ্ছে মন্তেস্কু, অপশান 2 দেওয়া আছে অ্যাডাম স্মিথ, অপশান 3 হচ্ছে ভলতেয়ার, অপশান 4 দেওয়া আছে রুসো। তো শাসক ও শাসিতের চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন কে? রুসো, এটা হবে সঠিক উত্তর, অপশান 4টা। ঠিক আছে, এরপর দেখো 19 নম্বর দাগে প্রাক বিপ্লব ফ্রান্সে প্রত্যক্ষ করের মধ্যে পড়ে না। অপশান 1 হচ্ছে টাইড, অপশান 2 টেইলি, অপশান 3 হচ্ছে ক্যাপিটেশন, অপশান 4 দেওয়া আছে ভিংটিএমএ। তো এখানে কি বলা হচ্ছে না প্রাক বিপ্লব ফ্রান্সে প্রত্যক্ষ করের মধ্যে যেটা পড়ে না সেটা হচ্ছে টাইড, অপশান 1 একটা সঠিক উত্তর এখানে। 20 নম্বর দাগে তৃতীয় স্টেট নিজেকে জাতীয় সভা বলে ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দে 5 মে, অপশান 2 দেওয়া আছে 17 জুন, অপশান 3 হচ্ছে 20 জুন, অপশান 4 দেওয়া আছে 18 জুলাই। তো এখানে বলা হচ্ছে তৃতীয় স্টেট নিজেকে জাতীয় সভা বলে ঘোষণা করে 1789 খ্রিস্টাব্দের 17 জুন, এটা হবে সঠিক উত্তর, অপশান 2 এটা। ঠিক আছে, 1789 খ্রিস্টাব্দের 17 জুন। নেক্সট 21 নম্বর দেখে ক্ষমতা বিভাজন নীতির কথা বলেছিল যে গ্রন্থে বলা হয়েছিল যে গ্রন্থে সেটি হলো অপশান 1 দ্য স্পিরিট অফ লজ, অপশান 2 দ্য পার্সিয়ান টেলার্স, অপশান 3 কন্ট্রাক্ট সোশিয়াল, অপশান 4 হচ্ছে অসাম্যের সূত্রপাত। তো এখানে বলা হচ্ছে ক্ষমতা বিভাজন নীতির কথা বলা হয়েছিল কোন গ্রন্থে? সেটা হচ্ছে দ্য স্পিরিট অফ লজ। ঠিক আছে, দ্য স্পিরিট অফ লজ এই গ্রন্থে ক্ষমতা বিভাজন, ঠিক আছে, নীতির কথা বলা হয়েছিল। 22 নম্বর দাগে লেতর দ্য ক্যাসে হলো অপশান 1 এখানে দেওয়া আছে দেওয়ানি আইন, অপশান 2 দেওয়া আছে ফৌজদারি আইন, অপশান 3 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, অপশান 4 দেওয়া আছে ধর্মীয় বিধান। তো লেতর দ্য ক্যাসে এটা কি? এটা হচ্ছে একটি গ্রেপ্তারি পরোয়ানা, অপশান 3 এর সঠিক উত্তর হবে। ঠিক আছে, লেতর দ্য ক্যাসে মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা। 23 নম্বর দাগে প্যারিস কমিউন এর প্রথম মেয়র ছিলেন। অপশান 1 মিরাবো, অপশান 2 হচ্ছেন
ল্যাফায়েট, অপশান 3 দেওয়া আছে বেইলি, অপশান 4 হচ্ছে আবে সিএস। তো প্যারিস কমিউনের প্রথম মেয়র ছিলেন কে? উত্তর হচ্ছে অপশান 3 বেইলি। ঠিক আছে, প্যারিস কমিউনের প্রথম মেয়র ছিলেন বেইলি। 24 নম্বর, ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়েছিল 1798 খ্রিস্টাব্দে, অপশান 2 হচ্ছে 1802 খ্রিস্টাব্দে, অপশান 3 দেওয়া আছে 1804 খ্রিস্টাব্দে, অপশান 4 দেওয়া আছে এখানে 1805 খ্রিস্টাব্দে। তো ট্রাফালগারের নৌযুদ্ধ হয়েছিল 1805 খ্রিস্টাব্দে, অপশান 4টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়েছিল। 25 নম্বর দাগে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত অপশান 1 হচ্ছে নেপোলিয়ান বোনাপার্ট, অপশান 2 চতুর্দশ লুই, অপশান 3 হচ্ছে পঞ্চদশ লুই, অপশান 4 দেওয়া আছে ষোড়শ লুই। তো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত কে? উত্তর হচ্ছে অপশান 1 নেপোলিয়ন বোনাপার্ট। ঠিক আছে, নেপোলিয়ন বোনাপার্ট দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত। 26 নম্বর দাগে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল অপশান 1 হচ্ছে কোড নেপোলিয়ন প্রচলন, অপশান 2 দেওয়া হচ্ছে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা, অপশান 3 হচ্ছে লিজিয়ন অফ অনার প্রচলন, অপশান 4 দেওয়া আছে ধর্মীয় মীমাংসা চুক্তি। তো নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে কোড নেপোলিয়ন প্রচলন। ঠিক আছে, অপশান 1 হবে সঠিক উত্তর, কোড নেপোলিয়ন প্রচলন। এটা হচ্ছে নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ কীর্তি। এরপর হচ্ছে 27 নম্বর দাগে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু, অপশান 2 দেওয়া আছে ভলতেয়ার, অপশান 3 দেওয়া আছে এখানে দ্য এলেমবার্ট, অপশান 4 দেওয়া আছে রুসো। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থের রচয়িতা হচ্ছে কি? রুসো। অপশান 4টা সঠিক উত্তর হবে, রুসো হচ্ছেন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন 28 নম্বর দাগে ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের উপর ধার্য করের নাম অপশান 1 দেওয়া আছে কপিতাসিও, অপশান 2 হচ্ছে গ্যাবেলা, অপশান 3 দেওয়া আছে ভ্যাটিয়াম, অপশান 4 হচ্ছে এইস। তো ফ্রান্সের কর ব্যবস্থায় লবণের ওপর ধার্য যে কর তার নাম কি? সেটা হচ্ছে গ্যাবেলা। ঠিক আছে, লবণের উপর ধার্য করার নাম হচ্ছে গ্যাবেলা। 29 নম্বর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি লিখেছিলেন অপশান 1 রুসো, অপশান 2 হচ্ছে মন্তেস্কু, অপশান 3 দেওয়া আছে রোবস্পিয়ার, অপশান 4 দেওয়া আছে মিরাবো। তো দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটির লেখক হচ্ছে মন্তেস্কু। ঠিক আছে, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক মন্তেস্কু। 30 নম্বর ডাইরেক্টরি নামে নতুন শাসন শুরু হয়েছিল অপশান 1 দেওয়া আছে ইংল্যান্ডে, অপশান 2 দেওয়া আছে ফ্রান্সে, অপশান 3 হচ্ছে ইতালিতে এবং অপশান 4 দেওয়া আছে রাশিয়ায়। তো ডাইরেক্টরি নামে নতুন শাসন শুরু হয়েছিল কোথায়? উত্তর হচ্ছে ফ্রান্সে, অপশান 2টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন শাসন শুরু হয়েছিল। এরপর হচ্ছে 31 নম্বর দাগে নেপোলিয়ন সারা জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হন 1802 খ্রিস্টাব্দে, অপশান 2 দেওয়া আছে 1805 খ্রিস্টাব্দে, অপশান 3 হচ্ছে 1806 খ্রিস্টাব্দে, অপশান 4 দেওয়া আছে 1809 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন সারা জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হয়েছিলেন 1802 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপর দেখো 32 নম্বর দাগে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন অপশান 1 দেওয়া হচ্ছে নেপোলিয়ন, অপশান 2 হচ্ছে বিসমার্ক, অপশান 3 মেটারনিক, অপশান 4 হিটলার। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে কে পরিচিত? নেপোলিয়ন। ঠিক আছে, নেপোলিয়ন দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত। 33 নম্বর নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে অপশান 1 নীল নদের যুদ্ধে, অপশান 2 ওয়াটারলুর যুদ্ধে, অপশান 3 লিপজিগের যুদ্ধে, অপশান 4 দেওয়া আছে ট্রাফালগারের যুদ্ধে, অপশান 5 দেওয়া আছে ওয়াটারলুর এখানে তো আমাদের সঠিক উত্তর যেটা হচ্ছে অপশান 2টা হবে, ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে। ঠিক আছে, নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে কোন যুদ্ধে? না, ওয়াটারলুর যুদ্ধে। 34 নম্বর দাগে নেপোলিয়নের মৃত্যু হয় অপশান 1 1820 খ্রিস্টাব্দে, অপশান 2 হচ্ছে 1821 খ্রিস্টাব্দে, অপশান 3 দেওয়া আছে 1822 খ্রিস্টাব্দে, অপশান 4 দেওয়া আছে 1823 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়নের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1821 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেপোলিয়নের মৃত্যু হয় 1821 খ্রিস্টাব্দে। 35 নম্বর দাগে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন অপশান 1 হচ্ছে চতুর্দশ লুই, অপশান 2 দেওয়া আছে পঞ্চদশ লুই, অপশান 3 ষোড়শ লুই, অপশান 4 দেওয়া আছে অষ্টাদশ লুই। তো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? উত্তর হবে ষোড়শ লুই, অপশান 3টা। ঠিক আছে, ষোড়শ লুই ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। এরপর দেখো 36 নম্বর দাগে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন অপশান 1 দেওয়া আছে 1793 খ্রিস্টাব্দে, অপশান 2 1799 খ্রিস্টাব্দে, অপশান 3 দেওয়া আছে
1802 খ্রিস্টাব্দে, অপশন 4 দেওয়া আছে 1804 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে? এটা উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে, ঠিক আছে। অপশন 4টা এখানে সঠিক উত্তর হবে। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। এরপর হচ্ছে 37 নম্বর দাগে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন, অপশন 1 দেওয়া আছে প্লেটো, অপশন 2 মন্তেস্কু, অপশন 3 দেওয়া আছে ভলতেয়ার এবং অপশন 4 দেওয়া আছে ডেনিস দিদেরো। তো এখানে বলা হচ্ছে দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন কে? সঠিক উত্তর হবে অপশন 2 এটা মন্তেস্কু। এরপর দেখো 38 নম্বর দাগে নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে? উত্তর এখানে সঠিক অপশন দেওয়া আছে 1 দেওয়া আছে সেন্ট হেলেনা দ্বীপে, অপশন 2 দেওয়া আছে এলবা, অপশন 3 হচ্ছে কর্সিকা, অপশন 4 দেওয়া আছে মরিশাস। তো নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে? উত্তর হচ্ছে কর্সিকা দ্বীপে, ঠিক আছে। কর্সিকা দ্বীপে নেপোলিয়নের জন্ম হয়। নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে? কর্সিকা দ্বীপে। পরের প্রশ্ন 39 নম্বর, সাকুলোত্রা ছিলেন যে শ্রেণীর মানুষ? অপশন 1 দেওয়া আছে যাজক, অপশন 2 হচ্ছে ধনী, অপশন 3 অভিজাত, অপশন 4 দেওয়া আছে দরিদ্র। তো সাকুলোত্রা ছিলেন যে শ্রেণীর মানুষ, উত্তর কি হবে? অপশন 4টা দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন সাকুলোত্রা, ঠিক আছে। সাকুলোত্রা ছিলেন দরিদ্র শ্রেণীর মানুষ। 40 নম্বর, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুসো, অপশন 2 মন্তেস্কু, অপশন 3 ভলতেয়ার, অপশন 4 দেওয়া আছে হস। তো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হচ্ছেন রুসো, ঠিক আছে। রুসো হচ্ছেন সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটির রচয়িতা। 41 নম্বর দাগে নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করে, অপশন 1 দেওয়া হচ্ছে মিশর, অপশন 2 ইংল্যান্ড, অপশন 3 রাশিয়া, অপশন 4 দেওয়া হচ্ছে স্পেন। তো নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করে কারা? উত্তর হচ্ছে রাশিয়া, অপশন 3 হবে সঠিক উত্তর, ঠিক আছে। রাশিয়া নেপোলিয়নের বিরুদ্ধে পোড়ামাটির নীতি গ্রহণ করে। এরপর 42 নম্বর দাগে ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ, অপশন 2 দেওয়া আছে রুসো, অপশন 3 হচ্ছে নেলসন এবং অপশন 4 দেওয়া আছে উইলিয়াম হান্টার। তো ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন কে? নেলসন, ঠিক আছে। অপশন 3 এখানে সঠিক উত্তর হবে। নেলসন ছিলেন ট্রাফালগারের যুদ্ধে বা ট্রাফালগারের নৌযুদ্ধে ইংরেজ সেনাপতি। 43 নম্বর দাগে টাইথ ছিল অপশন 1 ভূমিকর, অপশন 2 হচ্ছে লবণকর, অপশন 3 ধর্মকর, অপশন 4 দেওয়া আছে মদের উপর ধার্য কর। তো টাইথ এটা কি ধরনের কর ছিল? এটা ছিল একটি ধর্মকর, ঠিক আছে। টাইথ ছিল একটি ধর্মকর। পরের প্রশ্ন 44 নম্বর, স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়, অপশন 1 হচ্ছে 95 বছর পর, অপশন 2 দেওয়া আছে 100 বছর পরে, অপশন 3 দেওয়া আছে 125 বছর পরে, অপশন 4 দেওয়া আছে 175 বছর পরে। তো স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয় কত খ্রিস্টাব্দে? হবে অপশন 4টা 175 বছর পরে। 175 বছর পরে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকা হয়, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন 45 নম্বর দাগে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়, অপশন 1 দেওয়া আছে দাঁতকে, অপশন 2 হচ্ছে রোবস্পিয়ারকে, অপশন 4 হচ্ছে লিওপোল্ডকে, অপশন 4 দেওয়া আছে ষোড়শ লুইকে। তো 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয় কাকে? ষোড়শ লুইকে, অপশন 4টা সঠিক উত্তর হবে। ষোড়শ লুইকে 1793 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি গিলোটিনে হত্যা করা হয়। পরের প্রশ্ন 46 নম্বর দাগে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন, অপশন 1 1800 খ্রিস্টাব্দে, অপশন 2 হচ্ছে 1805 খ্রিস্টাব্দে, অপশন 3 1804 খ্রিস্টাব্দে, অপশন 4 দেওয়া আছে 1802 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন 1804 খ্রিস্টাব্দে, ওকে। অপশন 3 সঠিক উত্তর হবে। 1804 খ্রিস্টাব্দে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন। এরপর দেখো 47 নম্বর দাগে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান, অপশন 1 দেওয়া আছে 1799 খ্রিস্টাব্দে, অপশন 2 হচ্ছে 1798 খ্রিস্টাব্দে, অপশন 3 দেওয়া আছে 1800 খ্রিস্টাব্দে, অপশন 4 দেওয়া আছে 1853 খ্রিস্টাব্দে। তো নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান 1799 খ্রিস্টাব্দে, অপশন 1 সঠিক উত্তর হবে। 1799 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। নেক্সট দেখো 48 নম্বর দাগে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয়, অপশন 1 দেওয়া আছে 1801 খ্রিস্টাব্দে, অপশন 2 1803 খ্রিস্টাব্দে, অপশন 4 হচ্ছে 1802 খ্রিস্টাব্দে, অপশন 3 দেওয়া আছে 1802 খ্রিস্টাব্দে, অপশন 4 দেওয়া আছে 1805 খ্রিস্টাব্দে। তো সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় 1805 খ্রিস্টাব্দে, অপশন 4টা সঠিক উত্তর হচ্ছে, ঠিক আছে,
5 খ্রিস্টাব্দে সিজালপাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয়। এরপর হচ্ছে 49 নম্বর দাগে, ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? অপশান 1 দেওয়া আছে কর্সিকা, অপশান 2 হচ্ছে এলবা, অপশান 3 দেওয়া আছে সেন্ট হেলেনা, অপশান 4 দেওয়া আছে সাইপ্রাস। তো ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়? সঠিক উত্তর অপশান 3 হবে সেন্ট হেলেনা। ঠিক আছে, সেন্ট হেলেনা দ্বীপে ওয়াটারলুর যুদ্ধের পর নেপোলিয়নকে নির্বাসনে পাঠানো হয়। ঠিক আছে, এরপর 50 নম্বর, ফ্রান্সে মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকদের সামন্ত প্রভুকে যে কর দিতে হতো তার নাম হচ্ছে, অপশান 1 দেওয়া আছে পেঁয়াজ, অপশান 2 হচ্ছে করভি, অপশান 3 দেওয়া আছে লদ এ হদ, অপশান 4 দেওয়া আছে বানালিতে। তো এখানে বলা হচ্ছে ফ্রান্সে মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকদের সামন্ত প্রভুকে যে কর দিতে হতো সেই করের নাম কি ছিল? লদ এ হদ। ঠিক আছে, অপশান 3 সঠিক উত্তর হবে লদ এ হদ। পরের প্রশ্ন দেখো 51 নম্বর দাগে, ক্যালন ছিলেন ফ্রান্সের বিদেশ মন্ত্রী, অপশান 2 দেওয়া আছে প্রধানমন্ত্রী, অপশান 3 বলা হচ্ছে দার্শনিক, অপশান 4 দেওয়া আছে অর্থমন্ত্রী। তো ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী, অপশান 4 হবে সঠিক উত্তর। ঠিক আছে, ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী। 52 নম্বর দাগে, ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি লিখেছেন? অপশান 1 ভলতেয়ার, অপশান 2 হচ্ছে মন্তেস্কু, অপশান 3 অ্যাডাম স্মিথ, অপশান 4 দেওয়া আছে গুড উইন। তো ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হচ্ছে অপশান 4 হবে গুড উইন। ঠিক আছে, গুড উইন ফ্রেঞ্চ রেভলিউশন এই গ্রন্থটি লিখেছেন। পরের প্রশ্ন দেখো 53 নম্বর দাগে, স্টেটস জেনারেলের অধিবেশনে 1789 খ্রিস্টাব্দে যেটা হয়েছে, তৃতীয় সম্প্রদায়ের প্রধান দাবি ছিল? অপশান 1 হচ্ছে রাজতন্ত্রের অবসান, অপশান 2 দেওয়া আছে মাথা পিছু ভোটাধিকার, অপশান 3 দেওয়া আছে করভার লাঘব, অপশান 4 হচ্ছে যাজকতন্ত্রের দুর্নীতি দমন। তো স্টেটস জেনারেলের অধিবেশনের, ঠিক আছে, তৃতীয় সম্প্রদায়ের প্রধান দাবি কি ছিল? উত্তর হবে অপশান 2 মাথা পিছু ভোটাধিকার। ঠিক আছে, এটা ছিল দাবি। 54 নম্বর দাগে, 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে জয়লাভ করে? অপশান 1 দেওয়া আছে নেপোলিয়ন, অপশান 2 দুপ, অপশান 3 দেওয়া আছে হোরেসিও নেলসন, অপশান 4 দেওয়া আছে মেটারনিক। তো 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে জয়লাভ করেন কে? উত্তর হচ্ছে অপশান 3 হবে। ঠিক আছে, হোরেসিও নেলসন। ঠিক আছে, হোরেসিও নেলসন 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধে জয়লাভ করেন। নেক্সট 55 নম্বর দাগে, স্টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়? অপশান 1 1801 খ্রিস্টাব্দে, অপশান 2 1802 খ্রিস্টাব্দে, অপশান 3 1807 খ্রিস্টাব্দে, অপশান 4 দেওয়া আছে 1806 খ্রিস্টাব্দে। তো স্টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? কত খ্রিস্টাব্দে? 1807 খ্রিস্টাব্দে। অপশান 3 সঠিক উত্তর হবে 1807 খ্রিস্টাব্দে স্টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপর দেখো 56 নম্বর, কুটুজোভ ছিলেন? অপশান 1 ফরাসি সেনাপতি, অপশান 2 হচ্ছে রুশ সেনাপতি, অপশান 3 হচ্ছে প্রাশিয়ার সেনাপতি এবং অপশান 4 দেওয়া আছে ব্রিটিশ সেনাপতি। তো কুটুজোভ ছিলেন, এখানে উত্তর হচ্ছে অপশান 2 রুশ সেনাপতি ছিলেন। ঠিক আছে, কুটুজোভ ছিলেন রুশ সেনাপতি। তো দেখো এখানে আমরা ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের এখানে টোটাল 56টি এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটি সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও, সহজ লেসন অ্যাপ থেকে ফোনে ইনস্টল করবে। সেখানে কিন্তু ভিডিও প্লাস পিডিএফ দুটো দেওয়া থাকবে। চাইলে সেই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা সেখান থেকে পড়তে পারবে অ্যাপের মধ্যে থেকে, অথবা পিডিএফগুলো নিজেদের ফোনে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এর সাথে সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্ক রিভিশন এসব কিছু কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।